বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটু অন্যরকম একটা সিনেমার গল্প সম্পর্কে জানবো। সিনেমার নাম হলো লাভ সোনিয়া। সিনেমাটা দেখা শুরু করলে শেষ না করে মাঝপথে তুমি উঠতেই পারবে না। তো আর বেশি কথা না বাড়িয়ে তার আগে চলো সিনেমাটা সম্পর্কে দুই লাইন জেনে আসি। ভারতের একটি প্রত্যন্ত গ্রামে এক গরিব কৃষক পরিবারে থাকতো দুই বোন। তাদের সংসারে এতটাই অভাব ছিল যে একসময় তাদের বাবা টাকার বিনিময়ে নিজের ছোট মেয়েকে বিক্রি করে দেয়। এরপর দালাল সেই মেয়েটিকে পাঠিয়ে দেয় ভারতের মুম্বাইয়ের এক পতিতালয়ে। আর বড় মেয়েটা নিজের ছোট বোনকে ফিরিয়ে আনার জন্য কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সে কি শেষ পর্যন্ত তার বোনকে উদ্ধার করতে পেরেছে, নাকি নিজেও এই অন্ধকার জগতের মধ্যে চিরদিনের জন্য হারিয়ে গেছে? সেটাই জানবো আজকের গল্পে। গল্পের শুরু হয় মুম্বাই থেকে প্রায় 1400 কিলোমিটার দূরের একটি ছোট্ট গ্রাম থেকে। সেখানে আমরা ওমর নামের একটি ছেলেকে দেখতে পাই যে সোনিয়াকে ভালোবাসে। সোনিয়ার ছোট বোনের নাম প্রীতি। একদিন স্কুলে যাওয়ার সময় প্রীতি সোনিয়াকে বলে, ওমর সত্যি তোকে অনেক ভালোবাসে। কিন্তু সোনিয়া বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। এই দুই বোনের বাবার নাম শিবা। তিনি একজন কৃষক, কিন্তু তাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল পানির অভাব। অনুর্বর জমিতে তিনি অনেক চেষ্টা করেও ভালো ফসল ফলাতে পারছিলেন না। একদিন কাজের সময় শিবা তার দুই মেয়েকে বাড়ির ভেতরে কিছু ফসলের বীজ রেখে আসতে বলেন। সোনিয়া তখন সঙ্গে সঙ্গে বাবার কথা মানলেও প্রীতি তখনও খেলায় ব্যস্ত। এরপর সোনিয়া জোর করে প্রীতিকে বীজ ঘরে রেখে আসতে বললে প্রীতি সেগুলো নিয়ে যাওয়ার সময় বীজগুলো মাটিতে ফেলে দেয়। এতে শিবা প্রচণ্ড রেগে যায়। এরপর সে প্রীতিকে প্রচণ্ড বকাবকি করে। আসলে এই দুই মেয়ে নিয়ে সে একদমই সুখী ছিল না। তার সবসময় আফসোস ছিল যদি তার একটা ছেলে থাকতো। তারপর রাতে দুই বোন একসাথে ঘুমানোর আগে সোনিয়া প্রীতিকে বোঝায় বাবার কথা সবসময় মেনে চলতে। আর কয়দিন পর তো তাদের বিয়েই হয়ে যাবে, তখন তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং তাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আর এই আশাতেই সেই দিনের মতো দুই বোন ঘুমিয়ে পড়ে। পরের দিন স্কুলে ক্লাস চলাকালে ওমর সোনিয়াকে বলে নতুন ইন্টারনেট ক্যাফে হয়েছে, সেখানে গিয়ে ইমেল খুলবে। সে বলে ভবিষ্যতে যদি তারা কখনো দূরে চলে যায় তাহলে অন্তত ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ক্লাস শেষে সোনিয়া, প্রীতি আর ওমর একসাথে ক্যাফেতে যায়। সেখানে ওমর দুই বোনের জন্য দুটি ইমেল খুলে দেয়। সোনিয়ার ইমেলের আইডির নাম দেওয়া হয় সুইট সোনিয়া। এরপর তারা তিনজন একটি দোকানে যায়। সেখানে সোনিয়ার চোখে পড়ে 5 টাকার একটা ফেয়ারনেস ক্রিম। খুব ইচ্ছা হলেও সে ভাবছিল এত অভাবের সংসারে এটা কিনলে বাবা হয়তো বকবে। ঠিক তখন অঞ্জলি নামের একটি মেয়ে এসে বলে এই ক্রিমটা লাগালে তোকে আরো সুন্দর দেখাবে। এই কথা শুনে সোনিয়া খুশি হয়ে ক্রিমটি কিনে নেয়। পরের দিন শিবা যখন মাঠে কাজ করছিল তখন সেখানে আসে গ্রামের সুদখোর দাদা ঠাকুর। শিবা চাষাবাদের জন্য তার কাছ থেকে সুদের টাকা নিয়েছিল, কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে যায় এবং সে ঋণ শোধ করতে পারছিল না। শিবা তাকে অনেক অনুরোধ করে অন্তত এই মাসের সুদটা মাফ করে দিতে, কিন্তু দাদা ঠাকুর কোনো কথা না শুনে তাকে উল্টো হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে সোনিয়া দেখে তার বাবা প্রীতিকে নিয়ে কোথাও যাচ্ছে। সন্দেহ হওয়ায় সে তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর তারা দাদা ঠাকুরের বাড়িতে ঢুকে। সোনিয়াও চুপি চুপি সে বাড়িতে ঢুকে পড়ে। সোনিয়া দেয়ালের একটি ছোট ফুটা দিয়ে দেখতে পায় শিবা নিজের ছোট মেয়ে প্রীতিকে টাকার বিনিময়ে দাদা ঠাকুরের কাছে বিক্রি করে দিচ্ছে। আর অঞ্জলি শিবার হাতে টাকা তুলে দিয়ে বলছে প্রীতিকে মুম্বাই ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। এসব দেখার সময় হঠাৎ দাদা ঠাকুরের এক চেলা সোনিয়াকে ধরে ফেলে। সে তাকে দাদা ঠাকুরের সামনে নিয়ে গেলে দাদা ঠাকুর সোনিয়াকে পছন্দ করে ফেলে এবং শিবাকে বলে চাইলে বড় মেয়েকেও ছোট মেয়ের সাথে পাঠিয়ে দিতে পারে। কিন্তু শিবা এতে রাজি হয় না। সে বলে সোনিয়া বাড়ির সব কাজ করে, তাকে ছাড়া তার চলবে না। তখন সোনিয়া কাঁদতে কাঁদতে বাবাকে অনুরোধ করে প্রীতিকে কোথাও না পাঠাতে, কিন্তু দাদা ঠাকুরের চেলা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর শিবাও সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় পরের দিন স্কুলে যাওয়ার সময় ওমর সোনিয়াকে জিজ্ঞেস করছে আজ প্রীতি স্কুলে যাবে না? তখন সোনিয়া ওমরকে সব খুলে বলে। এরপর ওমর তাকে সেখানে প্রেমের প্রস্তাব দিলে এতে প্রীতি রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। সেই দিন রাতেই সোনিয়া একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে প্রীতির এক পায়ের নুপুর আর একটি ছবি নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে সোজা চলে আসে দাদা ঠাকুরের বাড়িতে এবং তাকে বলে তাকে তার বোনের কাছে পাঠিয়ে দিতে, আর তার বিনিময়ে যে টাকাটা পাওয়ার কথা সেটা যেন তার বাবাকে বুঝিয়ে দেওয়া হয়। পরদিন সকালে অঞ্জলি সোনিয়াকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হঠাৎ ওমরের সাথে দেখা হয়ে গেলে ওমর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু সোনিয়া তাকে কিছুই বলে না। এরপর সোনিয়া আর অঞ্জলি একটি বাসে উঠে পড়ে। ওমর বুঝতে পারে সোনিয়া নিশ্চয়ই তার বোনকে খুঁজতে যাচ্ছে, তাই সেও বাসের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু বাসটি চলে যায়। এরপর মুম্বাই যাওয়ার সময় হঠাৎ গাড়িটি নষ্ট হয়ে গেলে এবং রাত হয়ে যাওয়াতে সোনিয়া এবং অঞ্জলিকে একটি হোটেলে উঠতে হয়। সেখানে সোনিয়া রিসেপশনের লোকটির কাছে নিজের ইমেল
ইমেল চেক করার অনুমতি চায়, কিন্তু অঞ্জলি তাকে টেনে রুমে নিয়ে যায়। রাতে অঞ্জলি ঘুমিয়ে পড়লে সোনিয়া চুপচাপ রিসেপশনের লোকটির কাছে আসে ইমেল চেক করতে। তখন লোকটি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে দেখা করতে মুম্বাই এসেছে। সরল মনে সোনিয়া তখন সব সত্যি বলে দেয়। সে জানায় সে তার ছোট বোনকে খুঁজতে মুম্বাই যাচ্ছে। সব শুনে লোকটি বুঝতে পারে অঞ্জলি তাকে আসলে পতিতালয়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। সে সোনিয়াকে পালিয়ে যেতে বলে এবং কিছু টাকাও দেয়, কিন্তু সোনিয়া লোকটির কথা বিশ্বাস করে না। সে ভাবে হয়তো লোকটি ভুল বলছে, তাই সে আবার নিজের রুমে ফিরে যায়। পরদিন সকালে তারা অন্য একটি বাসে করে মুম্বাই পৌঁছে যায়। বাস থেকে নামতেই অঞ্জলি বান্টি নামের এক ছেলের সঙ্গে দেখা করে। বান্টি তাদের নিয়ে যায় একটি রেড লাইট এরিয়াতে। বিশাল একটা বিল্ডিং এর ভেতর ঢুকেই সোনিয়া চারপাশের পরিবেশ দেখে ভয় পেয়ে যায়। সেখানে অসংখ্য ছেলে মেয়ে আর পতিতা দাঁড়িয়ে ছিল। সেই রেড লাইট বিল্ডিং এর ভেতর দীপক নামের এক ছেলে সোনিয়াকে দেখে এবং সে বুঝতে পারে এই মেয়েকে এখানে আজকেই আনা হয়েছে। যাই হোক, এরপর সোনিয়াকে নিয়ে যাওয়া হয় ফয়জালের কাছে। ফয়জাল ছিল এই শহরের সবচেয়ে বড় পতিতা ব্যবসায়ী। ফয়জাল অঞ্জলিকে জিজ্ঞেস করে মেয়েটি ভার্জিন কিনা। অঞ্জলি বলে সে সম্পূর্ণ ভার্জিন। সন্দেহ হওয়ায় ফয়জাল মাধুরীকে সোনিয়াকে পরীক্ষা করতে বলে। পরীক্ষা শেষে মাধুরী নিশ্চিত করে বলে এটা পিওর ভার্জিন। এরপর ফয়জাল সোনিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন এই জায়গাটা তার জন্য স্বর্গ। তারপর সে সোনিয়াকে মাধুরীর জিম্মায় পাঠিয়ে দেয় এবং অঞ্জলিকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। এরপর বান্টি তাকে অন্য কয়েকজন নারীর সঙ্গে একটি ঘরে বন্দি করে হাতে হাত করা লাগিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে শিবা বুঝতে পারে সোনিয়া নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই দাদা ঠাকুরের হাত আছে, তাই সে সরাসরি তার কাছে চলে যায়। কিন্তু দাদা ঠাকুর উল্টো তার আগের ঋণ মওকুফ করে দেয় এবং সোনিয়ার বিনিময়ে তার টাকাটা দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে বন্দি অবস্থায় সোনিয়া হাতকড়া ভাঙার চেষ্টা করছিল। তখন সেখানে রেশমি নামের এক পতিতা আসে। সে সোনিয়ার কাছে জানতে চায় সোনিয়া কিভাবে এখানে এসেছে। সোনিয়া তখন নিজের বোন প্রীতির কথা বলতেই রেশমি তাকে জানায় যদি তারা আপন বোন হয় অথবা পরিচিত হয় তাহলে কখনোই তাদের এক জায়গায় রাখা হবে না। প্রীতিকে নিশ্চয়ই অন্য এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখন সেখানে মাধুরী এসে তাকে পোশাক বদলাতে বলে। সোনিয়া বারবার প্রীতির কথা জানতে চাইলে মাধুরী তাকে বলে দেখ, অঞ্জলি তোকে বিক্রি করে এখান থেকে চলে গেছে। ফয়জালও তাকে 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই তাকে আগে এই টাকা শোধ করতে হবে, তারপর কিছু লাভ এনে দিতে পারলে সে এখান থেকে মুক্তি পাবে। সরল সোনিয়া তার কথা বিশ্বাস করে। কিছুক্ষণ পর তাকে সাজিয়ে ফয়জালের সামনে নিয়ে যাওয়া হয়। ফয়জাল তাকে এখানে কি কি কাজ করতে হবে এগুলো বুঝিয়ে বললে সোনিয়া তাকে স্পষ্ট বলে দেয় বিয়ের আগে সে কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না। এই একটি কথাতে ফয়জাল আরও নিশ্চিত হয় সোনিয়া সম্পূর্ণ ভার্জিন এবং তাকে আরো অনেক বেশি দামে বিক্রি করা যাবে। সে সোনিয়ার মুখ চেপে ধরে বলে এখানে তোকে তাই করতে হবে যা ফয়জাল চাইবে। এরপর সে সোনিয়াকে ভয় দেখায় এবং মাধুরীকে নির্দেশ দেয় তাকে শাস্তি দিতে। তখন মাধুরী তাকে একটি নোংরা বাথরুমে আটকে রাখে। এদিকে নিজের মেয়েকে ফেরত পাওয়ার আশায় শিবা সরাসরি অঞ্জলির কাছে যায়। সে টাকা দিয়ে তার কাছে সাহায্য চায় এবং বলে যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরিয়ে দিতে। অঞ্জলি টাকাটা নিয়ে তাকে একটি ঠিকানা বলে এবং বলে সেখান থেকে তুমি তোমার মেয়েকে ছাড়িয়ে আনো, এর বাইরে আমি আর কিছুই করতে পারবো না। এরপর শিবা মুম্বাই চলে যায় এবং শহরের একটি রেড লাইট এরিয়ায় মেয়ের ছবি দেখিয়ে খুঁজতে থাকে, কিন্তু কেউই সোনিয়াকে চিনতে পারে না, কারণ অঞ্জলি ইচ্ছা করেই তাকে ভুল ঠিকানা দিয়েছিল। অন্যদিকে মাধুরী সোনিয়াকে প্রথম খদ্দেরের জন্য প্রস্তুত করছে। তাকে একটি ট্যাবলেট খাইয়ে দেয় এবং বলে এটা খেলে সব সহজ হয়ে যাবে। তারপর সোনিয়াকে একটি ঘরে একা বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর তার প্রথম খদ্দের হিসেবে 70 বছরের এক বৃদ্ধকে সেখানে পাঠানো হয় এবং সোনিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় একদিন সমস্ত পতিতারা একসাথে খাবার খাচ্ছিল। ঠিক তখন সেখানে একজন পুলিশ আসে। সোনিয়া ভাবে এই মানুষটি হয়তো তাকে এখান থেকে বাঁচাতে পারবে। সে লুকিয়ে লুকিয়ে পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। পুলিশ তাকে নিজের জিপে তুলে নেয়। সোনিয়ার মনে নতুন আশার জন্ম হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই পুলিশ তাকে আবার ফয়জালের কাছেই ফিরিয়ে আনে। ফয়জাল সোনিয়াকে এবার বন্দি করে হুমকি দেয় যদি সে তার কথা না মানে তাহলে তার বাবা মা এবং বোনের ক্ষতি হবে। ভয় দেখানোর জন্য তার সামনে ফয়জাল একটা সাপও ছেড়ে দেয়। আতঙ্কে সোনিয়া বাধ্য হয়ে বলে ফয়জাল যা বলবে সে তাই করবে, শুধু তার পরিবার এবং বোনের যেন কোনো ক্ষতি না করে। এরপর কেটে যায় প্রায় 2 মাস। এখন সোনিয়া এই নরক জীবনের সঙ্গে একরকম অভ্যস্ত হয়ে গেছে। সে খদ্দরদের ঠিকমতো সেবা দিচ্ছে আর এতে ফয়জালও খুশি। ঠিক তখন সেই দীপক সেখানে আসে। দীপক হচ্ছে সেই ছেলে সোনিয়াকে যেদিন প্রথম এখানে আনা হয়েছিল সেদিন দীপক তাকে দেখেছিল।
গিয়েছিল। তারপর সে মাধুরীর কাছে নতুন শ্যামলা মেয়েটির কথা বললে মাধুরী বুঝতে পারে সে সোনিয়ার কথাই বলছে। তারপর রুমে ঢোকার পর যুবকটি নিজের আসল পরিচয় দেয়। তার নাম মনীষ। সে আসলে একটি এনজিও পরিচালনা করে যারা জোর করে তুলে আনা বা বিক্রি হয়ে যাওয়া মেয়েদের উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেয়। মনীষ সোনিয়াকে আশ্বাস দেয় যত কষ্টই হোক তাকে এখান থেকে বের করে আনার চেষ্টা করবে। এই প্রথমবার সোনিয়ার মনে সত্যিকারের আশার আলো জেগে ওঠে। পরের দিন ছাদে কাপড় শুকানোর সময় মাধুরী সোনিয়াকে বলে, তোর খদ্দর তো তোর খুব প্রশংসা করেছে, হয়তো একদিন তুই এই জায়গার সর্দারনিও হবি। কিন্তু হঠাৎ মাধুরীর প্রবল কাশি শুরু হয় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ভয়ে সে সেখান থেকে চলে যায় এবং সোজা চলে আসে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে তাকে জানায় সে HIV পজিটিভ, আর সে যেন কারো সঙ্গে শারীরিক সম্পর্ক না করে, আর কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এই রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে পড়বে। খবরটি শুনে মাধুরী ভেঙে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এক রাতে ফয়জাল আর বান্টি গাড়িতে করে সোনিয়াকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে গিয়ে দেখা যায় ফয়জাল তাকে তার ছোট বোন প্রীতির সঙ্গে দেখা করতে এখানে এনেছে। বহুদিন পর বোনকে দেখে সোনিয়া খুব খুশি হয়, কিন্তু প্রীতি তাকে কোনোভাবেই চিনতে পারে না, কারণ তাকে পাঠানো হয়েছিল ধনী খদ্দেরদের কাছে এবং সেই কারণে তাকে নিয়মিত ড্রাগস দেওয়া হতো। দীর্ঘদিন নেশা করায় সে এখন পুরোপুরি মাদকাসক্ত। এরপর সোনিয়া তাকে তাদের পুরনো দিনগুলোর কথা মনে করাতে থাকে। অনেকক্ষণ পর প্রীতি সোনিয়াকে চিনতে পারে, কিন্তু নেশার ঘোরে উল্টো সোনিয়াকেই সে দোষ দিতে থাকে এবং বলে, তুই জানতিস বাবা আমাকে বিক্রি করে দিচ্ছে, তারপরও তুই আমাকে কেন বাঁচালি না? তুই আসলে সবসময় আমাকে হিংসা করতি। তারপর সে সোনিয়ার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করতে থাকে। তাই ফয়জাল বান্টিকে দিয়ে সোনিয়াকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। অসহায় সোনিয়া গাড়িতে বসেই শুধু কাঁদছিল। পরের দিন মাধুরী ফয়জালকে মদ খাইয়ে আকর্ষণ করতে থাকে তার সাথে করতে, কেননা তার মনে একটাই চিন্তা, এই পাপের সাম্রাজ্য পাপ দিয়েই ধ্বংস হোক। তাই সে চায় ফয়জালও তার রোগে আক্রান্ত হোক। এরপর তারা সারা রাত করে, মানে বুঝতেই পারছো আমি কি বলছি। যাই হোক, পরদিন সকালে ফয়জাল বিছানায় রক্ত দেখে সন্দেহ করে। সে মাধুরীকে জিজ্ঞেস করলে মাধুরী কোনো কিছুই স্বীকার করে না। সে বলে এটা এমনিই কাশি। ফয়জাল তখন রেগে যায়, কিন্তু ততক্ষণে মাধুরীর যা করার তাই সে করে ফেলেছে। এদিকে মনীষ পুলিশ নিয়ে রেড লাইট এলাকায় অভিযান চালায়। খবর পেয়ে ফয়জাল মাধুরীকে নির্দেশ দেয় যে কোনো মূল্যেই সোনিয়া সহ সব মেয়েকে লুকিয়ে ফেলতে। মাধুরী তখন সব মেয়েকে একটি গোপন জায়গায় লুকিয়ে ফেলে। যদিও মনীষ আশা নামের একটি মেয়েকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অনেক ডাকাডাকির পরও সোনিয়া সেখান থেকে বের হয়ে আসে না, কারণ তার মনে তখন একটাই ভয়, যদি ফয়জাল প্রীতির কোনো ক্ষতি করে। এরপর ফয়জাল তার পরিচিত পুলিশকে ডেকে উল্টো মনীষকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ফয়জাল মাধুরীর কাছে আসে এবং তাকে বলে তার পরিকল্পনা ছিল আশা আর সোনিয়াকে আমেরিকার দালালের কাছে বিক্রি করার। সব ডিলও ফাইনাল এবং সে অগ্রিম টাকা নিয়েও নিয়েছে। কিন্তু আশাকে পুলিশ নিয়ে চলে যাওয়ায় এখন তার হাতে আছে শুধু মাধুরী আর সোনিয়া। তাই বাধ্য হয়েই এখন তাদের দুইজনকেই বিক্রি করতে হবে। মাধুরী তার অসুস্থতার কথা বলে ফয়জালকে অনেক অনুরোধ করলেও ফয়জাল তার কথা শোনে না। তারপর সে দুইজনকে অজ্ঞান করে গাড়িতে করে অনেক দূরে একটা পোর্টে নিয়ে যায়। সেখানে আরো কিছু মেয়ের সঙ্গে তাদেরও একটি কন্টেনারের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। আসলে সবাইকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল আমেরিকা লস অ্যাঞ্জেলসে। কয়েকদিন পর সেই কন্টেনারে করে লস অ্যাঞ্জেলে পৌঁছালে সোনিয়াকে খুব সুন্দর করে সাজিয়ে একটি সম্ভ্রান্ত লোকের হোটেল রুমে পাঠিয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, লোকটি সোনিয়ার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। সে পুরো হোটেল তাকে ঘুরিয়ে দেখায় এবং তাকে অনেক কমফোর্ট দেয়। এতদিনে যত মানুষের সঙ্গে তার দেখা হয়েছে তাদের মধ্যে এই লোকটার ব্যবহারই সোনিয়ার খুব ভালো লেগেছে। পরদিন রুমে কেউ না থাকায় সোনিয়া লোকটির ল্যাপটপে নিজের ইমেল খুলে সেখানে সে দেখে বহুদিন আগেই ওমর তাকে ইমেল করেছিল। এতদিন পর ওমরের ইমেল দেখে সে খুব খুশি হয়। ঠিক তখন সেখানে লোকটি চলে আসে। এতে সোনিয়া ভয় পেলেও লোকটি তাকে কিছুই বলে না, বরং একটি দামি ফোন উপহার দেয়। এরপর সোনিয়া আবার চলে আসে মাধুরীর কাছে। এখন মাধুরী তার সবচেয়ে কাছের মানুষ, কারণ এই অচেনা শহরে তার আপন বলতে আর কেউ নেই। এর কিছুদিন পর তাদের একটি ভয়ঙ্কর পার্টিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ধনী লোকেরা প্রচুর মদ পান করে এবং প্রকাশ্যে বোল্ড ইন্টিমেসিতে লিপ্ত হয়। এখানকার পরিবেশ দেখেই মাধুরী বুঝতে পারে আজ সোনিয়ার উপর বড় বিপদ নেমে আসবে, কেননা কতজন যে এখানে তার উপর ঝাঁপিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। ঠিক তখন একটি নারী সোনিয়াকে আলাদা একটি রুমে নিয়ে যাচ্ছিল। মাধুরীর মনে হয় সে তো আর বেশি দিন বাঁচবে না, অন্তত সোনিয়াকে একটি ভালো জীবনের সুযোগ দেওয়া যাক। তাই সে একটি গ্লাস ভেঙে সেই কাঁচ দিয়ে নিজের হাতের রক কেটে ফেলে। এতে মুহূর্তের মধ্যেই সবাই তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সেই সুযোগে মাধুরী চোখের ইশারায় সোনিয়াকে পালিয়ে যেতে বলে। সোনিয়া দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সারা রাত সে একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে কাটায়। পরদিন সকালে সে রাস্তায় বের হয়ে এদিক ওদিক হাঁটতে থাকে। তারপর সে প্রচন্ড ক্ষুধায় ডাস্টবিন থেকে খাবার তুলে
খাওয়া শুরু করলে একজন নারী তার অবস্থা দেখে তাকে খাবার খাওয়ায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে সোনিয়াকে উদ্ধার করে একটি সেফ হাউসে পাঠিয়ে দেয়। কয়েকদিন সেখানে থাকার পর সেফ হাউসের লোকজন তার ঘটনা শুনে তারা মনীষের সাথে যোগাযোগ করে। এরপর ভারত থেকে মনীষ ভিডিও কল করে, আর সেখানেই ঘটে যায় সবচেয়ে আনন্দের ঘটনা। মনীষের পাশেই দাঁড়িয়েছিল প্রীতি, অর্থাৎ সে প্রীতিকে উদ্ধার করতে পেরেছে। বহুদিন পর দুই বোন একে অপরের সঙ্গে কথা বলে। সোনিয়া আনন্দে কেঁদে ফেলে, কারণ অন্তত তার বোন এখন নিরাপদ। কিছুদিন পর ভারত সরকার এনজিওর সহায়তায় সোনিয়াকে দেশে ফিরিয়ে আনে। সোনিয়া ভীষণ খুশি, কারণ এবার প্রীতির সঙ্গে তার সামনাসামনি দেখা হবে। কিন্তু এনজিওতে পৌঁছানোর পর মনীষ তাকে জানায় প্রীতিকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে এতটাই মাদকাসক্ত হয়ে পড়েছিল যে নেশা ছাড়া সে আর কিছুই বুঝে না। তারপর একদিন সে এনজিও থেকে পালিয়ে আবার কোনো একটা রেড লাইট এরিয়াতে চলে গেছে। এই খবর শুনে সোনিয়া খুব কষ্ট পায়। তারপর সে সিদ্ধান্ত নেয় নিজের পুরো জীবন সেই এনজিওতেই উৎসর্গ করবে, যাতে তার মতো অসহায় অন্য মেয়েদেরও সে সাহায্য করতে পারে। কয়েকদিন পরে তার বাবা মা খবর পেয়ে সেখানে তার খোঁজ নিতে আসে, কিন্তু সোনিয়া তার বাবার সঙ্গে কোনো কথাই বলে না। সে শুধু তার নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদে। তার মা তাকে বলে, তুই এখানেই থাক। সোনিয়াও সেখানে থেকে যায়, কারণ তার একটাই আশা, কোনো না কোনো দিন হয়তো দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ছোট বোন প্রীতি আবার ফিরে আসবে। আর এই আশা নিয়েই এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন। আবারও দেখা হবে পরের অন্য কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। তাই আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।